অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয়। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধর পরই উদ্ধার করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় উপদেষ্টা মণ্ডলে, তারা আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে। আমাদের তো সেই ঠেকা নাই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্ণ হলো শুক্রবারে, এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পরে এই সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নোবেল লরিয়েট তার নেতৃত্বে সরকার যাত্রা শুরু করে। কেমন গেল এই 3 মাস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যারা ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি বলতে পারেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে সকল বিতর্ক এবং সমালোচনার কড়া জবাব দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নানা বিতর্কে জর্জরিত, নানাভাবে সমালোচনা করা হচ্ছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে। কেউ কেউ বলছে আগেই ভালো ছিলাম, কেউ বলছে দ্রুত নির্বাচন দিতে, কেউ বলছে দেশ পরিচালনা করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বক্তব্য আমরা শুনতে পারছি বর্তমান সময়ে। সম্প্রতি সময়ে আমরা বিএনপির মুখেও কিন্তু ভিন্ন সুর আমরা দেখতে পারছি। প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে কারা? আমি আপনি সকলে মিলেই তো প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। তাকে যদি আমরা সংস্কারের সময়টা না দিই, তাহলে যদি নির্বাচন বলি, যদি তার ক্ষমতায় যাওয়ার 3 মাসের মধ্যেই নানা ধরনের দাবি দাবা নিয়ে তার কাছে যাই, তাহলে তিনি কোনটা বাদ দিয়ে কোনটা করবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ক্ষিপ্ত হয়ে রীতিমতো রাগান্বিত হয়েই বণিক বার্তায় দেওয়া একটি সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছে, যদি এরকমটাই হয়, যদি আপনারা সংস্কার না চান, যদি নির্বাচনের কথা আপনারা বলেন, তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। আমার কোনো দায় নেই যে সংস্কার করতে হবে আমার ব্যক্তি স্বার্থে। আপনারা যদি কেউ ক্ষমতা সংস্কার না চান, আপনারা যদি কেউ সংস্কার না চান, আপনারা যদি কেউ পরিবর্তন না চান, তাহলে আমি পরিবর্তন করব কোন কারণে? আপনারা যদি সেটা নাই চান, আপনারা অনেকে বলছেন নির্বাচন দিতে, ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছেন। আমি তো দায়িত্ব নিতে চাইনি, আমাকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর মোহাম্মদ ইউনূস কড়া ভাষায় বলেছে, যদি এর পরবর্তী সময়ে আর কেউ কিংবা কোনো বিরোধী রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরা বলে নির্বাচন দেওয়ার কথা, তাহলে তিনি স্পষ্ট সাফ জানিয়ে দিয়েছে তিনি নির্বাচন দিয়ে চলে যাবে, সংস্কারের প্রয়োজন নাই। যদি নির্বাচনটাই বড় হয়, তাহলে নির্বাচনটা দিয়ে তিনি চলে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা বলেন আপনারা কি চান? বণিক বার্তায় দেওয়া একটি সাক্ষাৎকারে বণিক বার্তায় কি কথা বলল প্রফেসর ইউনূস, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, এবং ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের কাছে। অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয়। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধর পরই উদ্ধার করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলে, তারা আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নাই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছেন? স্যার 100 দিন অতিক্রম করেছে, শুনতে চাই আপনি এই 100 দিন কিভাবে এত দাবি দেওয়া, আবার সব কিছু গোছাতেও পারেননি, কিভাবে পার করছেন? ওইটা তো প্রতিদিন তোমরা রিপোর্ট করছো, এটা তো কোনোদিন বাদ যাচ্ছে না।
প্রথম তো ছিল যে একটা সরকার, এই একটা বড় অভ্যুত্থান, তার মাঝখানে এই সরকার যাত্রা শুরু করলো, স্থিতি আনা, মানুষকে একত্র করা। এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের শত্রু না, কেউ কারো শত্রু না, আমরা একযোগে কাজ করব, একসঙ্গে করব, একসঙ্গে থাকি। এই অভ্যুত্থান আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন যাত্রা শুরু করার জন্য। তো সেটা নিয়েই শুরু। তারপর আস্তে আস্তে কাজের নামা। তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের ল অ্যান্ড অর্ডার। এই অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার জন্য যাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছি না। পুলিশের এখনও পুলিশ সব কাজে আসে নাই, তারা ভয় পেয়ে গেছে। কাজে এদিকে পুলিশ নয়, এদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কী করছে। হঠাৎ করে এটা ঘটনাটা ঘটলো, অভ্যুত্থান। এটা সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথার থেকে শুরু করবো। সব তো লণ্ডভণ্ড অবস্থা, অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানি, এগুলো তো প্রতিদিন তোমরা জানি। স্যার, মানে যারা আপনাকে সমর্থন দিয়েছে এবং যারা সবসময় আপনার কাজে পজিটিভভাবে নানান কিছু তুলে ধরছে, তাদের আবার কেউ কেউ অভিযোগও করছে, বিশেষ করে ছাত্রদের দিক থেকেও কিছু অভিযোগ এসছে, আহতদেরকে ঠিকমতো দেখা হয় নাই। আবার বড় রাজনৈতিক দল থেকেও অভিযোগ এসছে যে আপনার সরকারের দক্ষতার দিক থেকে কিছু কিছু গ্যাপ আছে। এটাকে আপনি কীভাবে? স্বাভাবিক, মানুষ তো অভাব তো থাকবেই। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। এটা ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে। যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেগুলো চেষ্টা করছি। আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কীভাবে সম্পূর্ণ করব। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি বারবারই বলছেন যে এদের কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমাদের রোড ম্যাপ কী হবে আর কি। অনেকগুলো কমিশন হয়েও গেছে। তো আপনি মনে করছেন কবে যে এই সবগুলো রিপোর্ট মোটামুটি কত সময়ের মধ্যে আপনি? আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি প্রথম 6টার, যেগুলো বিশেষভাবে দরকার আমাদের। সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে। তো সেটা আমরা আশা করছি ডিসেম্বর তো এসেই গেল প্রায়, ডিসেম্বর থেকে জানুয়ারি, কারণ অনেকগুলো কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথমে বলেছিলাম 31 জানুয়ারির মধ্যে দেন, দেখলাম যে এটা আর বলা যাচ্ছে না, যেহেতু শুরুতেই তারা তাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কাজে সময় চলে গেছে ওইদিকে। তো ধরে নিচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে এটা রিপোর্টটা এসে যাবে। এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখবো। কাজে এটা তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনায়। আমরা ধরে নিচ্ছি যেখানে 100টা প্রস্তাব আছে, এই করতে হবে, ওই করতে হবে, 100টার মধ্যে 10টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর 10টা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন, এগুলো আমরা করবো। আপনাদের এইসবের মধ্যে মাথা কামানোর ধরে রিপোর্ট লিখছেন, এটা আমাদের কাছে আসবে, হতে পারে। তা আমরা সেটার জন্য অপেক্ষা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। জি স্যার, আপনি আল জাজিরাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই প্রসঙ্গগুলো এসছে আর কি, এবং সেখানে একটা বক্তব্য নিয়ে নানান ধরনের ইতিমধ্যেই চর্চা চলছে আর কি। আপনার অফিস থেকেও একটা বক্তব্য দিয়েছে যে এটা 4 বছরের কম সময়। আপনি কি মানে এই বিষয়ে আরেকটু আমাদেরকে ক্ল্যারিফিকেশন করতে পারেন? ওইখানে ওই আমার বক্তৃতা যেটা আল জাজিরাতে ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়, সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে। প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না, এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা। পার্লামেন্টের 4 বছর নিয়ে আলোচনা করেছি, নির্বাচনের 4 বছর নিয়ে আলোচনা হয় না। আমাকে জিজ্ঞেস করছিল যে এই যে সংস্কার করবেন, সংবিধানের যে সংস্কার করবেন কী কী ধরনের হতে পারে। আমি যে বহু হতে পারে, বহু রকমের ইস্যু আছে। যেমন একটা বলে যে 5 বছরের জায়গায় 4 বছর করেন প্রত্যেক গভর্নমেন্টের সময়সীমা, 2 দফার মধ্যে পার্লামেন্ট 5 বছরের জায়গায় 4 বছর করেন। তো তখন 4 বছরের প্রশ্নটা আসলো, বলতে তাহলে আপনারা কি 4 বছর থাকবেন?
কথাটা ছিল পার্লামেন্টের। এখন প্রশ্ন করে বলছে আপনারা কি 4 বছর থাকবে? আমি বলছি না অনেক কম। এই অনেক কমটাই সব বলছে 4 বছর। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে। এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে, অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেলে সময় নিয়ে আপনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ, এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, জি বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। জি আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়ার। আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে, বল বা আমার ছাড়া চলে না। একজন দুজন না, কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দিন, যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন। স্যার প্রায়শই হচ্ছে যে আপনি হিন্দুতেও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও এসছে যে আমাদের প্রতিবেশী একটা বড় দেশের সঙ্গে দেখা যায় যে আমাদের সম্পর্কে একটা টানাপোড়ান চলছে এবং আপনি সে বিষয়ে বলছেনও আর কি। এবং এই আমি স্পেসিফিক বলে আদানির প্রজেক্টের কথা একটু বলি, যে প্রজেক্টটা খুবই বিতর্কিত। আমরা একদিকে যেমন এই সমস্ত বিষয়ে রিনেগোসিয়েশনের কথা শুনছি, আবার দেখছি যে আদানির টাকাগুলো বিগত সরকারের সময় যত দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে আর কি। এটাকে একটু যদি স্যার আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি। পাওনাদারে পাওনা শোধ করে দেওয়া, তা না হলে আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যায় পড়ে যাব। কাজে পুরো টাকাটা তো দেই নেই, ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। কাজে আমাদেরও সঙ্গে তাদের সঙ্গে। এমনি বিদ্যুৎ খাত তো বিগত সরকারের সবচেয়ে বড় আলোচিত বিষয়। সেই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো নিয়ে রিভিজিট করা, রি-এক্সামিন করার আগে টাকাগুলো দিয়ে দিবেন। টাকা তো হলো যে যেটা আমি করে ফেলেছি, টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না। রিভিউ হবে ভবিষ্যতের জন্য। যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তারপর টাকা দিতে হবে না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, এবং আপনিও বারবার বলছেন আর কি। একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে 75-এর পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন 75-এর 15ই আগস্টের আগে প্রায় 65-র কাছাকাছি ছিল, রাতারাতি 15 দিন 20 দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে। আপনাদের সময় অনেকেরই একটা ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সিকিং করতো তারা তো সব পালিয়ে গেছে। দ্রব্যমূল্য কমছে না কেন? সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন, এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার ধকল সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কাজে সেটার একটা ধকল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে। কাজে সেখানে খরচ বেশি হচ্ছে, এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে। বিগত সরকারের সময় যে সবচেয়ে বড় রকমের প্রশ্ন ছিল তথ্য নিয়ে, যে তারা ঠিকমতো তথ্য দিত না, মানুষকে প্রচুর মিথ্যা তথ্য দিয়েছে। আপনার সরকার সঠিক তথ্য দেওয়ার কোনো বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ এখন পর্যন্ত? একটা হলো যেটা সত্য সেটা বলা, এটা তো তা না হলে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম, মিথ্যার উপরে থেকে গেলাম, আমরা বুঝতে পারলাম না কি হলো। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের। স্যার অনেকগুলো প্রজেক্ট যেগুলো শ্বেত হস্তির প্রজেক্ট, যেগুলো চালাতে যে সরকারের খরচ হচ্ছে অনেক বেশি, এই প্রজেক্টগুলো কি করবেন স্যার? এইটা আবার চিন্তা যে এটাকে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার হলে আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছেন, আটকে আছে বসে সব জটিলতার মধ্যে। এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না 1 মাসের পর মাস। এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও, ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই, ধার দেবো কিসে? বেতনের টাকা দিতে পারতেছে না। স্যার যেগুলোর বিজনেস ভায়াবিলিটি নাই সেগুলোকে কিভাবে আপনারা চালায় রাখবেন? আমরা চালাবো না, আমরা কোন দুঃখ চালাবো? জি স্যার, আমরা কে চালাবো? কিন্তু আপনারা তো বলছেন যে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দিব না। চেষ্টা করবো আমরা,
কিন্তু যে প্রতিষ্ঠান আমার পকেট থেকে টাকা দিয়ে তারা চালানোর কোনো দরকার নাই। আমরা চেষ্টা করবো তার পয়সা দিয়ে চলতে পারে। জি স্যার, যেমন 7-8-এর সরকার নিয়ে প্রচুর আলোচনা আছে এবং বলা হতো যে ওই সময়ে এক ধরনের সরকার এসেছিল এবং তারা যে ব্যবস্থা করে দিয়েছে তার ফলে একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে। তো এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন, সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। তা না হলে যদি এমনি নির্বাচন হয়ে যায় আর সুযোগগুলো রয়ে গেল, যেখান থেকে সূত্রপাত হয়। ইন্টারিম গভর্নমেন্ট থেকে কিছু সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে যারা নির্বাচিত সরকার তাদের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট কয়দিন। আপনি বলছেন যে আসলে আপনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যেতে চান এবং রাজনৈতিক দলের সমর্থনে যে নতুন করে আর ফ্যাসিবাদ তৈরি না হয় সেটাই। রাজনৈতিক দলগুলো যদি চাপ অব্যাহত রাখে, ইতিমধ্যে দেশের বড় বৃহৎ দলগুলো বলছে যে না, এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যায়, আমরা রাজি। ওরা না চাইলে আমরা কে এটা তার গলা টিপে দেওয়ার জন্য? আমরা কেউ না। আমরা আমার বক্তৃতা যে দিলাম, বারে বারে আবেদন করতেছেন হাত জোর করে, সুযোগ দেন, আপনারা সংস্কারের কথা বলুন, সংস্কারটা চান। আমরা তো বলতাম কে তুমি, আমি দিব সংস্কার, আমি করে যাবো, তোমার মতামতের দরকার কি, এটা তো আমরা বলতেছি না। এবং আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কী করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। স্যার, গতকালকে মুডিজ একটা আমাদের ডাউনগ্রেড করেছে আর কি। আপনারা তো বিনিয়োগ আনার চেষ্টা করছেন, বিদেশ থেকে অনেকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে আপনি যেহেতু দেশের দায়িত্ব নিয়েছেন বিদেশ থেকে কিছু বিনিয়োগ আসবে। তো মুডিজের এই ডাউনগ্রেডের পরে খারাপ, আমাদের জন্য ভালো না, এটা ভালো না। কিন্তু ওই যে ঘটনার চক্রে যা হয়েছে সেটা তো আমরা। আপনি বলেছিলেন যে আমেরিকা থেকে আসার পরে ইউএনএ যে 6 থেকে 7 বিলিয়নের মতো আসতে পারে বাংলাদেশে, আপনি কবে নাগাদ মনে করছেন যে এই অর্থটা বাংলাদেশে বাজেটারি সাপোর্টগুলো আসবে? নর্মাল যেগুলো সময় লাগে অনেক, আমরা তাদের কাছে বারে বারে বলেছি যে এই সময় দিলে তো এই সরকার আর এই কাজ করতে পারবে না। তোমরা চাচ্ছ যে এই সরকারকে সমর্থন করবে, তাদের কাজ এগোতে দেবে, আমরা তৈরি আছি এই জিনিসগুলো করে দেওয়ার জন্য। তারা বলছে যে আমরা তাড়াতাড়ি দেবো। এবং তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি? আপনারা যেরকম নির্বাচন কবে দেবেন বলে আমাদের পেছনে লেগেছে, আমরাও তাদের পেছনে লেগেছি কবে দেবে বল। স্যার, জনপ্রশাসন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। একটা ভালো নির্বাচন দিতে গেলে, ভালো সংস্কার করতে গেলে জনপ্রশাসনের একটা বড় ধরনের সমর্থন দরকার। কিন্তু বর্তমান জনপ্রশাসন যেভাবে সজ্জিত হচ্ছে সেটা নিয়ে এক ধরনের ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আর কি। তো ভালো সংস্কার আপনি শুরু করতে গেলেও তো আপনার মোটামুটি এভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে গেলেও জনপ্রশাসন এবং মোটামুটি একটা ভালো পুলিশ দরকার। সো সেটার জন্য আপনাদের প্রস্তুতি চেষ্টা করে আর কি। তা তো একটা ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরান পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সেই জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুলভ্রান্তি করবো, ভুল বুঝবো, সেটাও হতে পারে। এর মধ্যে সবাই চেষ্টা করে যাচ্ছে। এটাই অনেকেই সরকারটাকে এনজিওগ্রাম বলেন, এনজিওস এবং অ্যাক্টিভিস্টদের সরকার বলেন, কেউ কেউ এটাকে চট্টগ্রাম কেন্দ্রিক সরকার বলেন, কেউ কেউ এটি এনজিও এবং গ্রামীণের সরকার বলেন। নানা অভিধায় এটাকে অভিযুক্ত করা হচ্ছে। এখানে বয়বৃদ্ধদের যেমন জায়গা হচ্ছে, এখানে একেবারেই আনকোরা তরুণদেরও জায়গা হয়েছে। তবে এফিসিয়েন্সির একটা ঘাটতি, সমন্বয়ের একটা অভাব, এগুলো লক্ষ্য করা গেছে বলে অনেকেই মনে করেন। সরকার ঠিক ফাংশন করতে পারছে সেটা অনেক ক্ষেত্রেই মনে হয় না। সবচেয়ে বড় সমস্যা যেটি মানুষের প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেটা তারা করতে পেরেছেন বলে মনে হয় না। মনে হয় না যে তারা মানুষের দৈনন্দিন জীবন মানের দিকে খুব বেশি নজর দিতে পেরেছেন। বিশেষ করে মানুষ যখন বাজারে কোনো কিছু কিনতে যায়, তার যে সংকট, তার যে আয়ের সঙ্গে ব্যয় অনেক বেশি আয়ের চেয়ে, এবং এই যে অসঙ্গতিটা, এই যে সামঞ্জস্যটা করতে পারছে না, সেখানে সরকারের মনোযোগ খুব স্পষ্ট। শেখ হাসিনার বিদায়ের পরে হঠাৎ করেই দিন 4-5-এর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক নেমে গিয়েছিল, কিন্তু তখন যদি নামতে পারে তাহলে এখন আবার হু হু করে এত বাড়ছে কেন? এটা একটা বড় প্রশ্ন। অন্তত 9টি ব্যাংকের কথা আমরা জানি যারা কোনো অর্থ, গ্রাহকের অর্থ, তার জমাকৃত অর্থের সে ব্যাংকে গিয়ে চেক দিলে এমনকি 2000 টাকা 1000 টাকাও দিতে পারে না অনেক ক্ষেত্রে রুরাল এরিয়াগুলোতে। সো এরকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সরকার।
তাদের কোনো রোড ম্যাপ নেই, তারা কবে নির্বাচন দেবেন সে বিষয়ে কোনো স্পষ্ট কথা নেই। কিছু সংস্কার কমিশন করেছেন, সেই সংস্কার কমিশনগুলো শেষ পর্যন্ত কি ভূমিকা পালন করবে বা তাদের প্রস্তাবিত সুপারিশ মানার ভবিষ্যৎ কি সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। কোনো কমিউনিকেশন পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সঙ্গে আছে বলে মনে হয় না। যেগুলো আছে আমি অতীত বহুবার বলেছি এক ধরনের পিয়ার অ্যাক্টিভিটিস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অর্থনীতিকে সচল এবং বিভিন্ন সেক্টরের সংস্কারের মনোযোগ দিয়েছে সরকার। এই সংস্কার অনেকের কাছেই খুব আকাঙ্ক্ষিত বিষয়, অনেকের কাছে সংস্কার শব্দটি পরিত্যাজ্য বিষয়। আমরা এটাকে অনেক সময় ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনও বলবার চেষ্টা করছি, গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য। পাশাপাশি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিচার কাজ শুরু, সহিংসতায় অচল মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন চালু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং 8টি জাতীয় দিবস বাদ দেওয়া সহ নানান কাজে আমরা সরকারকে ব্যস্ত থেকে দেখেছি। কিন্তু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যারা প্রকৃত অপরাধী তাদের বিচার, যারা সেখানে আহত হয়েছেন তাদের সুস্থতা বা আরোগ্যের ব্যবস্থা করা দ্রুত, এবং যারা মারা গেছেন তাদের পাশে, তাদের পরিবারের পাশে ভালোভাবে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষা একটা মানুষের মধ্যে ছিল সেটা খুব একটা দেখা যায়নি। প্রচুর মামলা হয়েছে, যারা ভুক্তভোগী যে পরিবারের সদস্য মারা গেছেন মামলা তারা করেনি, তাদের অন্যরা করেছেন, হয়তো রাজনৈতিক সুবিধা বা অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির জন্য। এবং মামলাগুলোর ধরন দেখলে যেটা দেখা গেছে সেই মামলাগুলো আসলে আওয়ামী স্টাইলেই মামলা হয়েছে, অর্থাৎ গায়েবী মামলা। একটা মামলায় 500-600 জনকে বিবাদী করে মামলা হয়েছে, এবং যেখান থেকে পারা যাচ্ছে যাকে ওই এলাকার না হলেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারের সচিব আছেন, সাংবাদিক আছেন, রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ী আছেন, যে যেখানে পাচ্ছে যাকে থেকে এটা মামলা মার্ডার কেসের আসামি করে দিচ্ছেন। শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, খেলোয়াড় কেউই বাদ যাচ্ছে না এই প্রক্রিয়া থেকে। এবং এটা আইনের শাসনের একটা পরিপন্থী কাজ, এবং এটা যেসব মামলা হচ্ছে তাতে করে খুব একটা সাফল্য চূড়ান্ত বিচারে পাওয়া যাবে বলে মনে হয় না, বরং প্রকৃত অপরাধীরা আসলে ছাড় পেয়ে যাবেন বা রেহাই পেয়ে যাবেন এরকমভাবে মামলাগুলো করা হচ্ছে। কাজে এখানে সুপরিকল্পিত পদক্ষেপ অনুপস্থিত দেখা গেছে। যেটা আমি শুরুতেই বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের জন্য দুটো প্রধান চ্যালেঞ্জ, একটা হচ্ছে মানুষের নিরাপত্তা, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো খুব একটা ক্রিয়াশীল দেখা যাচ্ছে না, বিশেষ করে পুলিশ বাহিনী, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই। এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, তারা মাঠে আছেন, কিন্তু খুব একটা এনগেজমেন্ট তাদের দেখা যাচ্ছে না। এবং তার কারণ কি এবং এটা কেন হচ্ছে সেটা নিয়ে একটা জনমনের প্রশ্ন আছে। অবশ্যই সেনাবাহিনী বাইরে কতদিন থাকবে এবং তার থাকা উচিত কিনা প্রতিষ্ঠানটির স্বার্থেই, সেটাও একটা বড় বিষয়। অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করবার আমি বলেছি যে কিছু দিবস বাদ অপরাধ ট্রাইব্যুনাল গঠন যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছে তার মধ্যে অনেকগুলো, একটা জাদুঘর নির্মাণ করা হচ্ছে। তো এইরকম বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু মাথায় রাখতে হবে যে আওয়ামী সরকার যা যা করেছে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যান্যদেরকে পরিবারের সদস্যদের প্রতিষ্ঠা করবার জন্য, বা ওই মুক্তিযুদ্ধের নামে এক ধরনের ব্যবসা খুলে বসা, সেটার কোনো ছায়া এখানে দেখা যাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। কিছু ভালো কাজও হয়েছে। বলপূর্বক গুম হওয়া থেকে সব ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে, বিগত সরকারগুলো সেটা করেনি। এবং বিগত সরকারের আমলে সংগঠিত গুমের জন্য একটা তদন্ত কমিশন করা হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার খতিয়ে দেখবার জন্য একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়েছে। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর অধীন সম্পাদিত চুক্তিগুলির পর্যালোচনা করবার জন্য একটা জাতীয় কমিটি হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হচ্ছে। কিছু কিছু সাহসী কাজ দেশের স্বার্থে করবার একটা চেষ্টা লক্ষ্য করা গেছে। কিন্তু যেটা অনুপস্থিত, আমি বলছিলাম যে এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, চাপ কিন্তু সরকারের উপরে বাড়তে থাকবে। আপনি যেই হন না কেন, আসলে মানুষ তার
প্রত্যাশা পূরণ না হলে, মানুষ সমস্যা থাকলে আপনাকে চাপ, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও নানা রকমের চাপ বাড়ছে, এবং সেটা প্রধান চাপ যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে নির্বাচনের চাপ। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে সরকারকে সমর্থন দিচ্ছে, তবে তারা চাইছে যে নির্বাচন এবং সংস্কার যেন একসঙ্গে চলে। নির্বাচন কার্যক্রম যদি দৃশ্যমান হয়, ধারণা করা হচ্ছে যে মানুষের আস্থা তাতে কমে যাবে, এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা সংস্কার কমিশন করা হয়েছে, একই সঙ্গে কমিশন গঠন করবার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে এটা নিয়ে অনেকের মধ্যে কথা আছে, যেখানে সংস্কারের আলোচনাটি চলছে, তড়িঘড়ি করে নির্বাচন কমিশন না গঠন করলেও চলতো, কয়েকটা দিন অপেক্ষা করলেও চলতো। সো এই বিষয়গুলো আমার মনে হয় সরকারের দিক থেকে মনোযোগ দেওয়া দরকার। সো যেটা বলছিলাম যে 3 মাস সময় যথেষ্ট নয়, কিন্তু সকালটা দেখে দিনটা কেমন যাবে বোঝা যায়, যদিও সবসময় সকাল দেখে দুপুরটা বা বিকেলটা বোঝা যায় না, কারণ আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়ে যায় বা যেতে পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয়, এবং জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে। বিশ্ব পরিস্থিতি বদলে যাচ্ছে, সেটা বুঝতে হবে। সব মিলে যেটা দাঁড়াচ্ছে যে আমি লক্ষ্য করছি যে সরকারের জনপ্রিয়তা দিনে দিনে কমতে শুরু করেছে। তাদের নানা কার্যক্রম সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নানানজন নিয়ে নানা মহলে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি তারা ভালোভাবে সবকিছু ঠিকঠাক করতে পারতেন, ডেলিভার করতে পারতেন, তাহলে তো এই বিষয়গুলো সামনে আসতো না। এবং মনে রাখতে হবে, মানুষ কথা বলুক আর না বলুক, একটা সময় গিয়ে কথা বলবে। সবাই সবকিছু পর্যবেক্ষণ করছে, এবং এখানে হয়তো তোষামত করবার, দালালি করবার, খুশি রাখবার অনেক লোক পাওয়া যাবে, সংগঠন পাওয়া যাবে, কিন্তু তার বাইরেও কিছু মানুষ, কিছু সংগঠন দেশে এবং বিদেশে আছে যারা কিন্তু সঠিক সময় সঠিক কথাটা বলবে, প্রয়োজনের সময় প্রয়োজনীয় কথাটা বলবার চেষ্টা করবে। ক্ষমতায় যারা আছেন তারা যেন সেটা মাথায় রাখেন। আমার উপদেষ্টার সংখ্যা আসলে কত হওয়া উচিত? একসময় তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতো মূলত 10 জন, প্রধান উপদেষ্টা সহ আর কত 9 জন বা 10 জন। তারা দৈনন্দিন কাজের বাইরে, মানে নির্বাচন কেন্দ্রিক কাজের বাইরে অন্য কোনো কাজে সময় ব্যয় করতেন। এখন এই সরকার তো নির্বাচনের কাজও করছেন, অন্যান্য সকল কাজই করছে। এই কাজ করার জন্য এখন পর্যন্ত উপদেষ্টার সংখ্যা সহকারী মিলিয়ে কত 21 জন মতো মনে হয় সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে এবারের এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকারটির সময়ে এমন কিছু মানুষ উপদেষ্টা হয়েছেন, সেই উপদেষ্টা হওয়ার কারণে মানে কয়েকজন উপদেষ্টা হয়েছেন, আর লক্ষ লক্ষ মানুষ বা কয়েক কোটি মানুষ বসে চিন্তা করছেন, ও যদি উপদেষ্টা হতে পারে তাহলে তো আমিও হতে পারি, ও যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি উপদেষ্টা হব না কেন। এইরকম একটা মানসিকতা আমাদের একটা বড় সংখ্যক মানুষের ভেতরে কাজ করছে। কারোটা প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু অনেকেরটাই প্রকাশিত হচ্ছে না, কিন্তু মনে মনে ধারণা করছেন। কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষক এবার উপদেষ্টা হয়েছেন, সেখানে হয়তো 1000-2000 শিক্ষক আছেন, তারা সবাই ভাবছেন, কম বেশি প্রায় সবাই ভাবছেন, তো আমিও তো উপদেষ্টা হতে পারি, উনি যদি হতে পারেন তা আমি হতে পারবো না কেন, আমিও তো শিক্ষক, আমিও তো অধ্যাপক, তা আমিও তো উপদেষ্টা হতে পারি। আবার ধরুন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, নাহিদ ইসলাম, আসিফ, মাহফুজ, বয়স কম কিন্তু একটা বিশাল বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সময় এবং ঘটনা প্রবাহ তাদেরকে উপদেষ্টার চেয়ারে এনে বসিয়েছে। এখন তাদের চেয়ে একটু বেশি বয়স, সমবয়সী তো কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ আছে, তাদের অনেকের ভেতরে এই ধারণা তৈরি হচ্ছে, আচ্ছা নাহিদ যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না, আসিফ যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না, মাহফুজ যদি এরকম চিন্তামূলক কথা বলতে পারে, মাহফুজ যদি এরকম উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না। এখন এই যে আমি কেন হতে পারবো না, কারো মাথার মধ্যে যদি এই জিনিস আসে, তাহলে তো আপনি তার মাথা থেকে এই জিনিস একবার দূর করতে পারবেন না। এখন বাংলাদেশের সব মানুষকে তো উপদেষ্টা বানানো সম্ভব নয়। শেখ হাসিনা তো এই দেশটাকে ধ্বংস করে রেখে গেছে, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে নিজে এবং তাদের আত্মীয় স্বজনকে দিয়ে, জনপ্রশাসন ধ্বংস করে দিয়ে গেছে, পুলিশ ধ্বংস করে দিয়ে গেছে, বিচার বিভাগ ধ্বংস করে দিয়ে গেছে, আর্থিক খাত ধ্বংস করে দিয়ে গেছে। কি ধ্বংস করে নাই? বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে ঋণ এনেছে, সেই ঋণ চুরি বাটপারি করেছে। রাশিয়ার থেকে ঋণ নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছে, সেইখানে ব্যাপক হারে চুরি হয়েছে। পদ্মা সেতু করেছে, সেইখানে চুরি হয়েছে। 12,000 কোটি টাকার প্রকল্প 35,000 কোটি টাকা গিয়ে ঠেকেছে। তো এই যে চুরি বাটপারি, অর্থনীতি ধ্বংস করে দেয়া, দেশ ধ্বংস করে দেয়া, সেরকম একটা দেশের, সেরকম একটা জায়গার থেকে ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব পেয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র জনতা সামনে থেকে আন্দোলন করেছেন, সামনে অংশ নিয়েছেন দেশের প্রায় সব মানুষ, আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া। তো তাদেরকে আসলে সহায়তা করা দরকার। নিশ্চয়ই আমরা অনেকেই করছি, আপনারা অনেকেই করছেন, অধিকাংশ মানুষ করছেন, কিন্তু আমাদের ভেতরে এই উপদেশটা হতে চাওয়া, এই মানসিকতাটা মনে হয় আমাদের সবারই বাদ দেওয়া উচিত।
সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, আপনারা জানান আপনাদের মতামত, আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন কি, আপনারা কি বলতে চান। প্রফেসর ইউনূস যে কথা বলছে সেটা কিন্তু একদম সঠিক কথা বলেছেন। তিনি এত সমালোচনা তিনি নিতে পারবেন না। তার একটা নিজের আত্মসম্মান বোধ রয়েছে, তার একটা আলাদা সম্মান রয়েছে পুরো বিশ্বের কাছে। তিনি তো চান না তার সম্মানটা নষ্ট করতে। আমরা বাঙালি যেভাবে উঠে পড়ে লেগেছি তার পিছনে, তাকে আমরা নিজেরাই দায়িত্ব দিলাম, দেশ পরিচালনার দায়িত্ব দিলাম, তাকে ক্ষমতা বুঝিয়ে দিলাম। আবার এখন আমরাই বলতেছি দেশ চালাতে না পারলে তিনি যেন চলে যায় পদত্যাগ করে। ভাই, তাকে তো সময় দিতে হবে। তিনি এখানে বারবার বলছে তিনি কোনো রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি নয়, তিনি এর আগে দেশ পরিচালনা করেননি, এর আগের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই। সুতরাং যে উপদেষ্টা মণ্ডলী সাজানো হয়েছে সেই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কারোরই দেশ পরিচালনা কিংবা শাসনের কোনো অভিজ্ঞতা নাই পূর্বে। সুতরাং সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগবে। এই বর্তমান এই অস্বাভাবিক বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগবে। সব কিছু সংস্কার করার পরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে প্রফেসর ইউনূস। আমরা কেন ধৈর্য ধারণ করছি না, কেন একটু সময় দিচ্ছি না?